জয়গুরু বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমি ভালো আছি, বেশ ভালো আছি। আজকে একটু প্রতিদিনের চেয়ে বেশি ভালো আছি। কেন প্রতিদিনের চেয়ে আজকে একটু বেশি ভালো আছি আপনাদেরকে আমি অবশ্যই শেয়ার করব। মাঝে মধ্যেই সকালটা একটু ব্যতিক্রমীভাবে আমার শুরু হয়। কিছু মেসেজ আসে, আমার কিছু রোগী আছে, তারা কল করে, ভালো লাগে। অর্থাৎ যে রোগীগুলোকে আমি কাউন্সিলিং করে ছেড়ে দিয়েছি, তারা যখন কল করে যে স্যার সুস্থ হয়ে গেছি, ভালো হয়ে গেছি, সঠিক পথে আসি, কাজকর্ম করতেছি, তখন এরকম কথাগুলো শোনার পরে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আজকে সেই রকম একটি মেসেজ সকালবেলা পেয়েছি। সৌদি প্রবাসী আমার এক ভাই, তাকে আমি 1 মাস আগে কাউন্সিলিং করিয়েছিলাম। সেই ভদ্রলোক আজকে সকালে আমাকে একটা মেসেজ দিয়েছে হোয়াটসঅ্যাপে। আমি মেসেজটা পড়ার পরেই ভেবেছি আজকে এই সম্পর্কে একটি ভিডিও করব। সেই জন্যই মূলত ক্যামেরার সামনে আসা, অর্থাৎ আপনাদের সামনে ভিডিও করতে আসা। সেই ভদ্রলোক আমাকে মেসেজ দিয়েছে। মেসেজটা ছিল এরকম যে, স্যার, জানি না আপনি কত মানুষের জীবন বদলে দিয়েছেন, কিন্তু আপনি যে আমার জীবনটা বদলে দিয়েছেন এটা আপনার কাছে কাউন্সিলিং করার আগেও আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। আমার ওই রকম বিশ্বাস ছিল না, কিন্তু যখন কাউন্সিলিং করলাম, করার পরেও আমার কাছে একটা ভয় ভয় কাজ করতেছিল। সম্ভবত সেই চিন্তাগুলো আমার মাথায় আবার চলে আসবে। কিন্তু 1টি মাস হয়ে গেল, আমার মাথায় ওই চিন্তাগুলো তো আসা দূরের কথা, ওগুলো আমার মনেও নেই। আমার এখন মনেও পড়ে না। আমি এখন সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত। এখন আমার মাথায় শুধু একটাই চিন্তা আসে, কিভাবে টাকা ইনকাম করতে হবে। এছাড়া অন্য কোনো চিন্তা স্যার আমার মধ্যে নেই। আপনার জন্য আমার মন থেকে দোয়া রইল। আমি সেই ভাইয়ের নামটাও বলবো না, তার নাম্বারটাও শেয়ার করব না, তার বাড়ি বাংলাদেশের কোথায় আমি তার ঠিকানাটাও বলবো না, বা সেই স্থানের কথাটাও বলবো না। শুধু তার ঘটনাটা আপনাদের কাছে আমি শেয়ার করব। কেননা সে যে সমস্যায় ছিল, সেই সমস্যায় আমার যুবক বন্ধুরা দারুণভাবে জর্জরিত, দারুণভাবে আক্রান্ত। আমি সেই সব যুবক বন্ধুদের উদ্দেশ্যে আজকে তার ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি। তার সমস্যাটা কী ছিল? সে যখন আমার কাছে কাউন্সিলিং করে, তার 1 মাস আগে থেকে সে আমাকে নিয়মিত মেসেজ দিয়ে যাচ্ছিল। আমি একটা পর্যায়ে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। আমি তাকে বলছিলাম যে এত মেসেজ দেওয়ার দরকার নেই, আপনি ভিডিও দেখেন, যদি ভালো লাগে কাউন্সিলিং করবেন, ভালো না লাগলে কাউন্সিলিং করবেন না। যদি আপনার বিশ্বাস না থাকে আমার উপরে, তাহলে কাউন্সিলিং করার কোনো প্রয়োজন নেই। তো সেই ভদ্রলোক একটা পর্যায়ে রাজি হয়ে গেল, তাকে আমি কাউন্সিলিং করাইলাম। তার সমস্যাটা কী ছিল আপনাদের আমি বলে দিতেছি। তার মাথায় সব সময় খারাপ চিন্তা আসতো। খারাপ চিন্তা বলতে কামুক চিন্তা, অর্থাৎ যৌন চিন্তা সারাক্ষণ তার মাথার মধ্যে আসতো। এমনকি তার ফ্যামিলির আপন যারা আছে তাদের নিয়েও তার মাথায় বাজে চিন্তা চলে আসতো। অর্থাৎ সে নিজেকে কন্ট্রোল করতে পারতো না, কাজে কর্মে কোনো মনোযোগ ছিল না, সারাক্ষণ মেজাজ খিটখিটে ছিল, সারাক্ষণ রেগে থাকতো। কাজে গেলে পরে সবার সাথে ঝগড়া লেগে যেত, রুমে এসে বসে বসে একা একা কান্নাকাটি করত, সারা রাত ঘুমাইতে পারতো না। এমনও একটা অবস্থা ছিল, একই রাত্রে সে 2 থেকে 3 বার মাস্টারবেশন বা হস্তমৈথুন করত, তারপরও তার ঘুম আসতো না। সকালবেলা উঠলে মাথাটা চক্কর দিত, রৌদ্রের মধ্যে বের হইতে পারতো না, আর বুকটা ধরফর ধরফর করে কাঁপত। এক অসহ্য যন্ত্রণায় সে ছটফট করতেছিল। সে তার বাবাকে বারবারই বলতেছিল, আমাকে আপনি বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা করেন, তা না হলে কিন্তু আমি বাঁচবো না। আমি কিন্তু বিদেশে, আমি কিন্তু ভালো নেই, আমি কিন্তু বাঁচতে পারবো না, আপনি আমাকে বাঁচান। তার বাবা তাকে বারবারই জিজ্ঞেস করতেছিল সমস্যাটা কি, কিন্তু সে এমন একটা সমস্যায় আছে যেটা কারো কাছে সে বলতে পারতেছিল না। একটা পর্যায়ে সে তার বাবাকে বলেই ফেলেছিল যে আমি বাংলাদেশে আসি, আপনার আমাকে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিন। তার বাবা সেই মেসেজটি বুঝতে পারেনি। ছেলেটার বয়স যে খুব একটা বেশি, অর্থাৎ ওই ভদ্রলোকের বয়স যে খুব একটা বেশি তা না, কিন্তু 21 বছর বয়স মাত্র। কিন্তু তার বাবা এটাতে রাজি ছিল না। তার বাবা তার সমস্যাটা বুঝতে পারতেছিল না। এমন এক ভয়াবহ সমস্যায় সে জর্জরিত ছিল। রাস্তায় বের হইতে পারতো না, অযথাই তার দৃষ্টি খারাপ জায়গায় চলে যেত। অর্থাৎ একটা নারীকে দেখলে পরে তার দৃষ্টি ওই জায়গায় চলে যেত, এবং সারাক্ষণ নাকি তার একটা হাত তার গোপন অঙ্গের মধ্যে থাকতো, নাড়াচাড়া করতে তার ভালো লাগতো। একটা পর্যায়ে যখন সে অতিরিক্ত উত্তেজিত হয়ে যেত, তখন ওই রাস্তার ফাঁকে
কোনো একটা নীরব জায়গা দেখলে পরে সেখানে বসে সেই খারাপ কাজটা সে করে ফেলতো। এমন এক ভয়াবহ রোগে সে আক্রান্ত ছিল। সারাক্ষণ মাথার মধ্যে ওই একটাই চিন্তা। স্বাস্থ্যটা নাকি আগে একটু ভালো ছিল, পরবর্তীতে কঙ্কাল সার অবস্থা হয়ে গেছে, চাপা চোপা বসে গেছে, একদম হিরোইন খুরদের মতো দেখতে তাকে লাগে। খাওয়া দাওয়া বন্ধ হওয়ার উপক্রম, কোনো কিছু খাইতে পারতো না, তার বমি বমি লাগতো, বমি আসতো। এমনকি এই যন্ত্রণা থেকে সে মুক্ত হওয়ার জন্য সে একটা ডিম পর্যন্ত খাইতে পারতো না। ডিম খাইতে গেলে পরেই তার ভয় লাগতো যদি আবার উত্তেজিত হয়ে যায়। এইরকম ভয় সারাক্ষণ তার মনের মধ্যে কাজ করত। অনেক কিছু সে করেছে। সে তার বাবাকে না জানিয়ে ওখান থেকে বিদেশ থেকে টাকা পয়সা পাঠিয়ে এখান থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন ওষুধ বিভিন্ন কবিরাজের কাছ থেকে নিয়ে সে সেবন করেছে, তাবিজ গলায় ঝুলিয়েছে, যে যা বলেছে সেটাই সে করেছে। শেষ পর্যন্ত সে ওখানে একজন ডাক্তার দেখিয়েছে, সেই ডাক্তার তাকে ওষুধ দিয়েছে, সেই ওষুধও নাকি সে 6 মাস কন্টিনিউ খেয়েছে, কিন্তু তার সমস্যার সমাধান হয়নি। বরঞ্চ সেই ওষুধ খাওয়ার পরে যেটা হয়েছে সেটা হলো সারাক্ষণ তার ঘুম পায়, বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না, শরীর প্রচণ্ড রকমের দুর্বল হয়ে গেছে। তার কাছে সারাক্ষণই মনে হতো আমি ঘুমিয়ে থাকি এইরকম মনে হতো তার। সারাক্ষণ চোখের মধ্যে সারাক্ষণ নেশার মতো লাগতো, সব কিছু ঝাপসা দেখতো, ঠিক মতো দেখতো না। আস্তে আস্তে তার স্মৃতিশক্তি লোপ পাইতেছিল। সে সকালের কথাটা বিকেলেই বেমালুম ভুলে যাইতেছিল, তার কোনো কিছু মনে থাকতো না। কাজের খেতে গেলে পরে তার মালিক তাকে অহরহ রাগারাগি করতো। একটা পর্যায়ে তার মালিক তাকে অর্ডার দিয়ে দিল যে তোমাকে আর এখানে কাজ করতে হবে না, তুমি বাংলাদেশে চলে যাও। সেই ছেলেটা কান্নাকাটি করে যখন আমাকে বলল যে স্যার আপনি আমাকে কাউন্সেলিংটা করান, আপনার প্রতি আমার বিশ্বাস আছে, আমি জানি আপনি আমাকে এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন, প্লিজ স্যার আপনি আমাকে কাউন্সেলিংটা করান। তখন তাকে আমি বললাম যে আপনি এই নাম্বারে বিকাশ করে কাউন্সেলিং ফিটা পে করে দিন, আমি আপনাকে আজকে রাত্রে থেকে কাউন্সেলিং করাবো। তাকে ওই দিন থেকে কাউন্সেলিং শুরু করে দিলাম। 3 দিন পরে সে আমাকে বলতেছিল স্যার আমার এখন একটু ভালো লাগে, আমার মনে হয় স্যার আমি অন্যরকম জীবনে চলে আসতেছি, আমার মনে হচ্ছে স্যার আমার জীবনটা বদলে যাবে, স্যার আমি পারবো, আপনি আমাকে যেভাবে ভেতরটাকে পরিবর্তন করে দিয়েছেন স্যার আমার বিশ্বাস হয়ে গেছে যে আমি পারবো। সেই ছেলেটাকে আমার মন মতো কাউন্সেলিং করিয়ে তাকে 7টা দিন কমপ্লিট করে দিলাম। তাকে কিছু কাজের মধ্যে রাখা হয়েছিল, কিছু কাজ তাকে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ওষুধপত্র কোনো কিছুর কথা তাকে বলা হয়নি। বা আমরা যাদের কাউন্সেলিং করাই তাদের ওষুধ সম্পূর্ণরূপে নিষেধ থাকবে, তারা কোনো ওষুধ সেবন করতে পারবে না। তাকেও সেরকমভাবে বলা হয়েছিল এই পর্যন্ত ডাক্তার যে ওষুধ টষুধ যা কিছু দিচ্ছে সব কিছু বন্ধ রাখতে হবে, কোনো ওষুধ চলবে না। সেই ছেলেটা সেইভাবেই তার জীবনকে পরিবর্তন করা শুরু করলো। তার ভেতরটাকে জ্বালিয়ে দিয়েছিলাম শুধুমাত্র কথার মাধ্যমে, তাকে কোনো তাবিজ কবজ জাদু টোনা মন্ত্র কোনো কিছু করিনি। সে ওই প্রবাসে বসে চোখ দুটোকে বন্ধ করে শুধুমাত্র আমার কথা শুনেছিল। মাত্র আধা ঘন্টা তার সাথে আমি কথা বলেছিলাম। 7 দিন তাকে আমি আধা ঘন্টা করে কথা বলেছিলাম, অন্য কোনো কিছুই না। তাকে আমি জাদুও করিনি, কোনো তাবিজ কবজও তাকে আমি পড়তে বলিনি, কোনো কিছু না। তার সাথে শুধুমাত্র আমি কথা বলেছি, আধা ঘন্টা করে প্রতিদিন কথা বলেছি। সেই ছেলেটাই আজকে মেসেজটা দিয়েছে। এই যে সমস্যা ছেলেটা ফেস করতেছিল, এইরকম সমস্যা আমার যুবক বন্ধুদের অনেক আছে যারা নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না। সারাক্ষণ মাথার মধ্যে খারাপ চিন্তাগুলো আসতেছে, আর জঘন্যতম চিন্তায় জঘন্যতম কাজগুলো করে ফেলতেছেন, শুধরাইতে পারতেছেন না। ওষুধপত্র তাবিজ কবজ অনেক করতেছেন, কোনো কাজ হচ্ছে না, কাজ হবে না, হওয়ার কথা না। এটা একটা ভয়াবহ রকমের মানসিক রোগ, এটাকে বলা হয় বাইপোলার মুড ডিসঅর্ডার, বা অনেকে এটাকে সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিসঅর্ডার বলে থাকে। এক ভয়াবহ মানসিক রোগ। বুঝতে হবে সমস্যাটা কোথায় হচ্ছে। সমস্যাটা হচ্ছে মনের মধ্যে বিভিন্ন রকমের খারাপ চিন্তা আসতেছে। ওষুধ খেলে সমাধান হবে? মন কোথায় আছে সেটা কি আমরা জানি? তাহলে মনের ওষুধটা দেব কোথায়? মনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, তাহলে তার ওষুধ আছে কোথায়, বা তার ওষুধ কোথায় দেওয়া হবে? তাহলে এর সমাধান কি? এই যে সমাধান, একটু আগে যে কথাটা বললাম, ওই রকম কাউন্সেলিং,
যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলে। এর একমাত্র সমাধান কাউন্সেলিং ছাড়া এই সমস্যার সমাধান কেউ করতে পারবেন না, গ্যারান্টি কেউ করতে পারবেন না। যতই চেষ্টা করেন, ভাবেন যে মোটিভেশনাল ভিডিও দেখতে দেখতে এখান থেকে নিজেকে ব্যাকআপ করব, কাজ হবে না। হয়তো হাজারে একজন নিজেকে ব্যাকআপ করতে পারবেন, এত সহজ না। মনকে কন্ট্রোল করা এত সহজ না। এখানে বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। হয়তো অনেকেই ভাবেন যে ওষুধপত্র খেয়ে কয়েকদিনের জন্য দমিয়ে রাখলে কি হবে? আপনি কি ভিটামিন সমৃদ্ধ খাবার খাবেন না? ডিম, দুধ, মাছ, মাংস এগুলো কি আপনাকে খেতে হবে না? এগুলো খেলেই তো মাথা গরম হয়ে যাবে। তাহলে সমাধান কি হবে? সমাধান হবে না। আপনার ভেতরটাকে পরিবর্তন করে দিতে হবে। কাউন্সেলিং করিয়ে আপনার ভেতরটাকে পরিবর্তন করে দিতে হবে, আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে দিতে হবে। খাবার দাবার কি বন্ধ করতে হবে? না, সব খাবার চলবে। 7 দিন পরে সব খাবার চলবে, আপনি সব খেতে পারবেন। দেখবেন আপনার মাথা গরম হচ্ছে না। আপনাকে সেইভাবেই সিস্টেম করা হবে। ওটাকেই কাউন্সেলিং বলে। ওটা কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না। শুধুমাত্র কথার মাধ্যমে আপনার ভেতরটাকে পরিবর্তন করে দিতে হবে। তার মধ্যে বিভিন্ন স্ট্রাকচার আছে, বিভিন্ন লজিক্যাল স্ট্রাকচার আছে, সেগুলো আপনার অবচেতন মনে অ্যাপ্লাই করে আপনার মনটাকে শান্ত করে দিতে হবে। আপনি আপনার ভুল ধারণা থেকে বের হয়ে আসতে পারবেন। ওটাকেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। এখন হয়তো অনেকেই ভাবতেছেন যে আপনাদেরকে বলতেছি যে আমাদের কাছ থেকে কাউন্সেলিং করুন। না, কোনো প্রয়োজন নেই। যার যেখানে ভালো লাগে, আরও অনেক জায়গায় কাউন্সেলিং কোর্স করানো হয়। যার যেখানে ভালো লাগে সেখান থেকে কাউন্সেলিং কোর্সটা করে নেবেন। কাউন্সেলিং ছাড়া কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। অনেকের কাছে যাবেন কাউন্সেলিং করার জন্য, তারা আবার আপনাদেরকে কিছু ঔষধের কথা লিখে দেবে। সাবধান, ভুলেও এই সমস্যা সমাধানের জন্য কখনোই কোনো ঔষধ সেবন করবেন না। ওষুধ খেলে কিন্তু সমস্যার সমাধান হবে না, বরঞ্চ আরেক ধরনের সমস্যা তৈরি হবে। সেটা কি? যখন ওষুধ খাওয়ার পরে শরীর দুর্বল হয়ে যাবে, নার্ভাস লাগবে, তখন আবার মৃত্যু ভয় মনের মধ্যে ঢুকে যাবে। তখন সারাক্ষণ মনে হবে আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় মারা যাব। তখন কিন্তু একটা মৃত লাশ দেখলেও ভয় লাগবে, তখন কিন্তু আরেক ধরনের সমস্যা হবে। অতএব ওষুধ খাওয়া চলবে না। ওষুধ ছাড়া এই সমস্যার সমাধান করতে হবে। অনলি কাউন্সেলিং অর সাইকোথেরাপি উইদাউট মেডিসিন। মাইন্ড ইট।